আসসালামু আলাইকুম। কর্মমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে রাত পোহালে কালকে জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচন। অ্যান্টনিও গুতেরেসের জায়গায় কে বসবেন? বাংলাদেশের প্রতিনিধি নাকি সাইপ্রাসের প্রতিনিধি? এই নিয়ে ভোটাভুটি। আজকে আমাদের যখন মাঝরাত হবে, ভোর রাত, তখন এই ভোটাভুটি ওয়াশিংটন ডিসিতে এই ভোটাভুটি হবে। এখন এই ভোটাভুটিতে মানে করার জন্য, লড়াই করার জন্য বাংলাদেশে খলিলুর রহমান দারুণ দৌড়াদৌড়ি করছেন, কিন্তু তার ভাগ্যে কি শেষ পর্যন্ত শিখে ছিড়বে? কারণ বাংলাদেশের পাশে কটা দেশ আছে আর ভারতের পাশে কটা দেশ আছে একবার দেখে নি। কারণ সাইপ্রাস হচ্ছে ভারতের বন্ধু, সাইপ্রাস আর আর্মেনিয়া, এই দুটো। আজারবাইজানের সঙ্গে এদের শত্রুতা, আমি ইতিহাসটা বলবো। আজারবাইজানের সঙ্গে এদের শত্রুতা, আজারবাইজান আবার তার্কির বন্ধু, যার জন্য ভারত সাইপ্রাসকে এবং আর্মেনিয়াকে প্রচুর S-400 দিয়ে রেখে দিয়েছে এবং প্রচুর অগ্নি মিসাইল দিয়ে রেখে দিয়েছে। শক্তি, অগ্নি, নানান রকম পাল্লার মিসাইল দিয়ে রেখে দিয়েছে। এই যে শুধু সাইপ্রাসে গিয়ে প্রায় এক সপ্তাহ এত ব্যস্ত মানুষ কাটিয়ে দিলেন, এর মধ্যে তিনি কি কি করেছেন আগে সেটা দেখে নিন। ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত বিদেশ মন্ত্রীর সঙ্গে উনি ওখানে বৈঠক করেছেন, আপনারাও জানেন। আসলে গুটি চালাচালি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন তো মাদার অফ অল ট্রেড বলেই দিয়েছে, কিছু বাকি নেই, সবকিছু ভারতবর্ষের থেকে ওরা নেবে এবং ভারতবর্ষকে সমস্ত টেকনোলজি ওরা দেবে, ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। এদিকে আছে ব্রিটেন ভারতের পক্ষে, এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো, সে পাপুয়া গিনি থেকে ব্রাজিল পর্যন্ত ধরুন, সব ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি ঘুরেছেন এবং এই কদিনের মধ্যে ছোট ছোট ট্যুর করে জয়শঙ্করজি ঘুরে কথাবার্তা বলে এসছেন এই সাধারণ পরিষদের নির্বাচন নিয়ে। এদিকে আপনি 6টা ওআইসি কান্ট্রি দেখুন, তার মধ্যে দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, এই তিনটেই কিন্তু ভারতের পক্ষে। রইল গিয়ে বাহারিন যেগুলো রইল, সুদান ফুদান, এই সমস্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে কিছু মুসলিম কান্ট্রি, সেগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে। ফলে ভোটাভুটি যখন হবে, জয়শঙ্করজি যা গুটি সাজিয়েছেন, আজকে উনি রাত্রিবেলা, কালকে রাত্রিবেলায় উনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন, আজকে ভোরবেলা পৌঁছেও গিয়েছেন। ভোটাভুটি যখন হবে তখন কিন্তু বাংলাদেশে খলিলুর রহমানের জেতার সম্ভাবনা বেশ কঠিন। জিতবেন না এমন কথা কিন্তু আমি বলবো না, কারণ ভোটাভুটিতে শেষ দিকে নানান অঙ্ক কাজ করে। বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতিতে প্রতি মুহূর্তে সংজ্ঞা চেঞ্জ হয়, সম্পর্ক চেঞ্জ হয়। তবে শেষ মুহূর্তে কি হবে তা বলা যদিও মুশকিল, কিন্তু ভারতের পক্ষে কিন্তু পাল্লা ভারী। আর ভারত চাইছে কেন সাইপ্রাসকে? যাতে বাংলাদেশকে বাগে আনা যায়। কারণ বাংলাদেশকে এমনি ভারত এখন আর সহ্য করতে পারে না, মানে সোজা কথা সহ্যই করতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের নাম নেন না পাকিস্তানের মতো, বলেন পড়শি দেশ, পাকিস্তানের মতো বলে পড়শি দেশ। মানে এতটাই খেপিয়ে দিয়েছেন এই ইউনূস এবং তারেক রহমানের সরকার।
যাই হোক, এই ভোটাভুটি যদি হয়, যদি বাংলাদেশ হারে, তাহলে বাংলাদেশের কিন্তু মুখ পড়বে, খলিলুরের মুখ পড়বে এবং বাংলাদেশেরও মুখ পড়বে। সেক্ষেত্রে সাইপ্রাস যদি জয়ী হয়, সাইপ্রাসের যদি প্রতিনিধি জয়ী হয়, তাহলে ভারতবর্ষের খুঁটি আরো জোরালো হবে। বাকি রইল আমাদের আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এখন যা অবস্থা, তিনি কোন দিকে যাবেন, তিনি সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন। আমি এক সময় বলেছিলাম তার স্মৃতি ধ্বংস হয়েছে, তিনি এখন আর কিছু মনে রাখতে পারেন না। আমাদের খবরের কাগজে আজকে একটা রিপোর্ট বেরিয়েছে, কারণ এর দ্বিতীয় ভাগে আমি আসবো একটা প্রশ্ন নিয়ে, যেটা বাংলাদেশ সম্পর্কিত, বাংলাদেশের মানুষই উত্তর দেবেন, যদি উত্তর তাদের জানা থাকে। আমি সেটাই আসছি এর পরেরটায়। আমাদের কাগজে একটা রিপোর্ট বেরিয়েছে, রিপোর্টটা হচ্ছে এলভিসের থেকেও বেশি জনপ্রিয় আমি, ডোনাল্ড ট্রাম্প বলছেন। ওনার যে মাথা খারাপ হয়ে গেছে তা তো আর মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারে না, তাই ঘুরিয়ে লিখেছে। কি লিখেছে? রক গানের রাজার থেকেও তার জনপ্রিয়তা অনেক বেশি, দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু যে আস্ফালন শুনি অনেকেরই প্রশ্ন, ৮০ ছুঁই আমেরিকান প্রেসিডেন্ট কি সত্যিই আক্রান্ত হয়েছেন বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশতায়? যেটা আমি বারবার উল্লেখ করি যে ওনার স্মৃতিভ্রংশ হয়েছে। উনি রাত্রিরে কি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে তার মনে থাকে না, তিনি একটা করে টুইট করে দেন। সেটাই প্রশ্ন উঠেছে। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ফ্রিডম 250 কনসার্ট সিরিজ থেকে কয়েকজন শিল্পী সরে দাঁড়িয়েছেন। তারা জানিয়েছেন এই অনুষ্ঠানটি যে বিশেষ দলে মানে রিপাবলিকান পার্টির ছত্রছায়া, তা তারা প্রথমে জানতে পারেননি, তাই তাদের এই সিদ্ধান্ত। এই কথা শুনে খেপে গিয়ে তাদেরকে তৃতীয় শ্রেণীর শিল্পী বলে কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার প্রয়োজনে শিল্পীর জায়গায় তিনি নিজেই নেমে পড়তে পারেন, কারণ তিনি একজন তারকা। তিনি রক তারকার এলভিস প্রেসলির সোনালী সময়ের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবেন। নিজের সম্পর্কে যদি এই তার মূল্যায়ন হয়, তার ওষুধ কি বলছে? তার ওষুধ বলছে এইখানে, ট্রাম্প সুস্থই, তবে কমাতে হবে ওজন। দাবি করছে ট্রাম্প সুস্থই, কিন্তু ওজন কমাতে হবে। তার মানে তার স্মৃতিভ্রংশ হয়নি, সেটা মানে স্বীকার করছে না, কিন্তু তার স্থূলতা হয়েছে। স্থূলতা কমালে কি স্মৃতিভ্রংশ, স্মৃতি ফিরে আছে? সারা পৃথিবীকে বোকা বানানোর চেষ্টা। তার ওই কারণে বললাম যে ট্রাম্প কি করবে সে তো ট্রাম্প জানেন, ট্রাম্পের ব্যাপারে তো কোনো কথাবার্তা বলা যায় না, ফলে ট্রাম্পকে বাদ দিয়েই এই ইকুয়েশনটা করা হয়েছে। এবার আসে আমার দ্বিতীয় ভাগের একটা প্রশ্ন। দ্বিতীয় ভাগের প্রশ্ন হচ্ছে এইটা যে আপনাদের মুক্তিযুদ্ধ যখন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন তো সারেন্ডার অফ সারেন্ডার একটা হয়েছিল। অ্যাক্সেশন অফ সারেন্ডারে কি লেখা আছে আপনারা দেখুন, আমি দিয়ে দিচ্ছি, আপনারা করে পজ করে বড় করে দেখে নেবেন। Pakistan Eastern Command agreed to surrender all Pakistani armed forces in Bangladesh to Lieutenant General Jagdish Singh Arora, General Officer Commanding in Chief of Indian and Bangladesh Forces in Eastern Theater. This surrender includes all Pakistani, অনেক পুরনো লেখা তো ঝাপসা হয়ে গেছে, includes all Pakistani land, air and naval forces, as also as paramilitary forces and civil armed forces. These forces will be lay down their arms and surrender to the places where they are currently located to the nearest located troop under the
কমান্ড অফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এইখানে কিন্তু পরিষ্কার লেখা হচ্ছে, আপনারা দেখুন যে ইস্টার্ন কমান্ড agree to surrender all Pakistan forces in Bangladesh to Lieutenant General Jagdish Singh Arora, General Commanding Officer in Chief in India and Bangladesh forces in the Eastern theater. তার মানে বাংলাদেশ ফোর্সের কাছে এবং ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তারপরে আত্মসমর্পণের সমস্ত এগুলো দেওয়া আছে, ইস্টার্ন কমান্ড শ্যাল বি আন্ডার সারেন্ডার অফ হ্যান ত্যান, এই সমস্ত পড়ে নেবেন আপনারা। আমি মূল অংশটুকু পড়লাম। এই অংশটাতে যে লেখা রয়েছে যে সারেন্ডার করলো মানে মুক্তিযোদ্ধাদের কাছে এবং ভারতীয় সেনাদের কাছে। কোথাও কিন্তু গভর্নমেন্ট অফ বাংলাদেশ লেখা নেই। অথচ তার আগে ত্রিপুরাতে কিন্তু স্বাধীন বাংলাদেশ গঠন হয়েছিল তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে। তাহলে তিনি সই করলেন না কেন? তাহলে সেখানে তো ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ লেখা উচিত ছিল। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। এই যে দলিলটা, এই দলিলটা কার কাছে? এই যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, এই দলিল কার কাছে? 71 সালে ডিসেম্বরের পর ফেব্রুয়ারির মধ্যে মুজিবের অনুরোধে সমস্ত ভারতীয় সেনা ফিরে আসে। শেখ মুজিব দুটি প্রস্তাব রেখেছিলেন, অনুরোধ করেছিলেন ইন্দিরা গান্ধীর কাছে। একটা হচ্ছে 3 দিনের মধ্যে সমস্ত সৈন্যকে আপনি ফিরিয়ে দিন, আমাদের এলাকাটা ফাঁকা করে দিন। আর 2 নম্বর হচ্ছে ওই অ্যাক্সেসার অফ সারেন্ডার, তার কপিটা আমাদেরকে দিন, বাংলাদেশকে দিন। ইন্দিরা গান্ধী প্রথমটা রাজি হলো, দ্বিতীয়টাতে আমাদের ফিল্ড মার্শাল জেনারেল মানেক শ তিনি রাজি হননি। তিনি বলেছিলেন তারা আত্মসমর্পণ করেছে ভারতীয় বাহিনীর কাছে। আমাদের 4,668 জন সৈনিক মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। এই স্যারেন্ডার যে পত্রটা আছে, অ্যাক্সেসার অফ স্যারেন্ডার, এই অ্যাক্সেসার অফ স্যারেন্ডার আমাদের মহাপেজখানায় থাকবে। এটা বাংলাদেশের হাতে কখনোই যাবে না, কারণ এখানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ বলে কোনো উল্লেখ নেই। একটা বিচ্ছিন্ন গোষ্ঠীকে, যদিও তারা মুক্তিযুদ্ধের সপক্ষে লড়েছিল, কিন্তু কার হাতে দেব? যেখানে কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়নি, কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়নি, কার হাতে দেব? তাছাড়া এটা ভারতের দলিল, ভারতের কাছেই থাকবে। আজ পর্যন্ত এই দলিল ভারতবর্ষের মহাপেজখানায় রাখা আছে। আবার আমার প্রশ্ন হলো বাংলাদেশের সরকার এবং বাংলাদেশবাসীর কাছে, যে আপনারা এই যে সার্বভৌম দেশ করে আপনারা চিৎকার চেঁচামেচি করেন দিন রাত, দলিল তো মহাজনের কাছে জমা। আপনার দেশের যে দলিল সে তো মহাজনের কাছে জমা আছে। যদিও ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশ দখল করতে যাবে না বা দাবি করতে যাবে না, কিন্তু এত বছর হয়ে গেল আপনাদের সরকারের পক্ষ থেকে এত সরকার এসছে, কত সরকার পরিবর্তন হয়েছে, কেউ একজনে কিন্তু এইটা নিয়ে, অ্যাক্সেসার অফ সারেন্ডার পেপারসটা নিয়ে, দলিলটা নিয়ে কিন্তু কেউ কোন রকম কথা বলেননি। তাদের প্রয়োজনই বোধ হয়নি। আজকে ভারতবর্ষ যদি মনে করে কালকেই বাংলাদেশ দাবি করব, তার সপক্ষে হচ্ছে এই যুক্তি, কেউ আর মানা করতে পারবে না। যদিও করবে না, মানা করতে পারবে না। সুতরাং আপনারা যে এই লাফালাফি করেন না, এই লাফালাফি করার আগে নিজেদের ইতিহাসটা ভালো করে ঘাটবেন।
ইতিহাসটাই তো আপনাদের ভুলভাল পড়ানো হয়েছে। আপনারা নিজেরা কজন খবর রাখতেন যে সারেন্ডারের কাগজ আমাদের কাছে নেই, সেটা ভারতবর্ষের মাহফিজখানায় সযত্নে রক্ষিত আছে? আপনারা কেউ সে খবর রাখেন না। ভারতবর্ষের কাছে সযত্নে রাখা আছে, আর ভারতবর্ষ কোনোদিন সেটা দেবেও না। এই প্রশ্নের উত্তরটা আমার যদি কমেন্টে আপনারা দিতে পারেন এবং সদুত্তর যদি দিতে পারেন, আমি আবার যখন লাইভে আসবো তখন আপনারা যদি আমার প্রশ্ন করেন এবং উত্তর দিতে পারেন, আমি খুব খুশি হব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আমাদের সীমান্ত জুড়ে প্রায় প্রতিদিনই পিলে চমকানোর ঘটনা ঘটে চলেছে। আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে দীর্ঘদিন ধরে যে অমানবিক দৃশ্য চলছিল, এবং সেটা দীর্ঘদিন ধরে বিএনপির জামানাতে, বঙ্গবন্ধুর জামানাতে, শেখ হাসিনার জামানাতে, এটা কোনো অবস্থাতেই কমেনি। সীমান্তে ভারতীয় যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, তাদের অমানবিক আচরণ, নির্বিচারে গোলাগুলি, এবং সেখানে বহু হৃদয় বিদারক দৃশ্য আমাদেরকে ব্যথিত করেছে। সেই কাঁটাতারের বেড়াতে ফেলানির ঝুলন্ত লাশ, সাম্প্রতিক শতাব্দীর যে সীমান্তে যে সকল হৃদয় বিদারক দৃশ্য রচিত হয়েছে, যে পোর্ট্রেট রচিত হয়েছে, ফেলানি লাশ তার মধ্যে প্রধানতম। ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটি বলা হয় বন্ধুত্বের। আওয়ামী লীগ জামানাতে এই বন্ধুত্ব রীতিমতো গর্বের বিষয় ছিল। অনেকে এটিকে ভাই বোনের সম্পর্ক, অনেকে এটিকে স্বামী স্ত্রীর সম্পর্ক, অনেকে এটিকে লেনাদেনের সম্পর্ক। স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, ভারতকে যা দিয়েছি জীবনে ভারত কখনই এটা অস্বীকার করতে পারবে না, বা এরকম কিছু একটা অবস্থা যে এরপরে আর দেওয়ার কিছু নেই, বা এরপরে ভারত আসলে চাওয়া পাওয়ার আর কিছু থাকতে পারে না, এত কিছু ভারতকে দিয়েছি। তো এরকম একটি সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আবার সীমান্তে একের পর এক কাঁটাতারের বেড়া নির্মাণ। তারপর একদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত বিরোধ, সেটা নিষ্পত্তি হয়ে যাওয়া, বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রানজিট, রেড ট্রানজিট, নৌ ট্রানজিট, আর আকাশপথের আর জলপথের ট্রানজিট তো ছিলই। তো সেখানে সীমান্তের দেয়াল উঠে যাবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যেখানে পাসপোর্ট থাকবে না, বা অনায়াসে আমরা ভারত যেতে পারবো, ভারত আমাদের দেশে আসতে পারবে, জাস্ট লাইক সেনজেন কান্ট্রি। তো সেটা না করে দেখা গেল যে ভারত আমাদের এখানে অনায়াসে আসতে পারবে, অনায়াসে যেতে পারবে। এমনকি বলা হচ্ছিল যে ভারতীয় যে তাদের অফিস, আমাদের সেনা গোয়েন্দা বিভাগ ডিজিএফআই এর যে হেডকোয়ার্টার, সেখানে আছে। সত্য মিথ্যা জানি না, বা ছিল। এ সকল কথাবার্তা ব্যাপক প্রচলিত ছিল, এবং ভারতীয় ইচ্ছা করে বাংলাদেশ থেকে যে কোনো কাউকে ধরে নিয়ে যেতে পারত। এবং এয়ারপোর্টে আমরা বেশ কয়েকবার আওয়ামী লীগ জামানাতে শুনেছিলাম যে এয়ারপোর্টে ভারতীয় যে বা ভারতীয় কর্তৃপক্ষ তাদের অপছন্দের মানুষকে আমাদের ঢাকা বিমানবন্দরের ভেতর থেকে ধরে নিয়ে গেছে। সত্য এবং মিথ্যা আগে বললাম জানি না, কিন্তু এই বিষয়গুলো আওয়ামী লীগ জামানাতে বেজায় ভাবে চালু ছিল। এরপর যখন ইউনূস জামানা এলো, তখন ডবল সমস্যা হলো। সীমান্তে ভারতের কড়াকড়ি, অনেক ক্ষেত্রে সীমান্ত পরিপূর্ণভাবে বন্ধ, ভিসা বন্ধ, ভারতীয় দূতাবাসের যে ভিসা উইংস রয়েছে সেটা বন্ধ,
কলকাতা থেকে এবং অন্যান্য জায়গা থেকে অনবরত বাংলাদেশ বিরোধী প্রচারণা, এই জিনিসগুলোর সঙ্গে সঙ্গে আবার গোলাগুলি, এটা চলছিল। তারই ধারাবাহিকতা যখন আবার ইলেকশনের পরে বিএনপি এলো, অনেকে আমরা ধারণা করেছিলাম যে এইবার বোধহয় ভারতের সাথে একটি সম্পর্ক ভালো হবে। ভারতও সেটা বলেছিল যে ইউনুসের জমানাতে নয়, পরবর্তীতে কালে যখন কোনো নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকারের সঙ্গে তারা সর্বোচ্চ সম্পর্ক স্থাপন করবে। তার কিছু নমুনা আমরা দেখলাম যখন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন এবং তার মা ইন্তিকাল করলেন, তার শেষকৃত্য অর্থাৎ জানাজার যে অনুষ্ঠান, সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এলেন। নজিরবিহীনভাবে তিনি এলেন। আবার তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে, জনাব ইউনূস সাহেবের সঙ্গে দেখা না করে, কথা না বলে নজিরবিহীনভাবে তিনি চলে গেলেন। এই বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে প্রায় 100 দিন হতে চলল, 3 মাস 10 দিন হতে চলল। তো এর মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত গেছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। যারা কূটনীতি সচেতন বা কূটনীতি সংশ্লিষ্ট, তারা সবাই জানেন যে অতীতের যে কোনো সময়ের চাইতে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেটি এখন একেবারে টনটনে অবস্থায় আছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিচ্ছু বলা হচ্ছে না, আর ভারতের পক্ষ থেকেও তেমন কিছু বলা হচ্ছে না। কিন্তু সম্পর্কটা টনটনে। টনটনে বলতে, মানুষের শরীরে যখন ফোড়া হয়, ভীষণ রকম বিষ ফোড়া হয়, তো সেই ক্ষেত্রে ভেতর যে গলিত রক্ত পুঁজ পাকার আগে, বিস্ফোরণের আগে যে ধরনের একটি বেদনাদায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, চামড়া ফেটে যাওয়ার মতো অবস্থা, ওখানে কেউ স্পর্শ করতে পারে না কোনো কিছু, ঠিক ওইরকম একটি বীভৎস সম্পর্ক ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে। বাংলাদেশ পালানোর চেষ্টা করছে আমেরিকা, ইউরোপ, পাকিস্তান, চীন, এদের সাথে সম্পর্কের একটি বলয় তৈরি করার, মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা আসলে হচ্ছে না। এবং একই সঙ্গে যেহেতু ভারতের সাথে সম্পর্ক হচ্ছে না, সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে যে সম্পর্কটা ছিল বা ডিপ স্টেট পলিসির অধীন গত 2 বছর ধরে বাংলাদেশে যে সকল ঘটনা ঘটে চলেছে, সেটিও সম্ভবত হুমকির মুখে পড়ে গেছে। এই যখন অবস্থা, তখন সীমান্ত আবার উত্তেজিত হয়ে পড়েছে এবং প্রতিদিনই সীমান্তে পিলে চমকানো ঘটনা ঘটছে, যা কিনা আমরা গত 20-30 বছরে কখনো দেখিনি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে একজন উগ্রবাদী বিজেপি নেতা মিস্টার শুভেন্দু, তিনি ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পর তিনি পুরো পশ্চিমবঙ্গ তোলপাড় করে ফেলছেন, হিন্দুদেরকে মাথায় করে নাচছেন আর মুসলিমদেরকে নানাভাবে কোণঠাসা করার চেষ্টা করছেন। এটি নিয়ে খোদ ভারতবর্ষ জুড়ে হিন্দুদের মধ্যেই নিদারুণ নেতিবাচক অবস্থা দেখা দিয়েছে। এই যে পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে ভারতের প্রান্তিক লেভেলের যে সকল খামারি রয়েছেন, তারা নিজেদের দেশে সেই কুরবানির পশু হিসেবে গরু বিক্রি করেন, আর বাংলাদেশে বিপুল সংখ্যক গরু তারা রপ্তানি করেন। এবছর আমাদের যে প্রান্তিক খামারি রয়েছেন, তাদের যে উৎপাদন, সেই উৎপাদনের যে যাকে বলা হয় উৎপাদনের যে সংখ্যা, সেই হিসাবে আমাদের এই পশুর হাটে যে গরু বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে 1 কোটি, আর তার বাইরে আমাদের আরো প্রায় 26 থেকে 27 লক্ষ অতিরিক্ত কুরবানির উপযুক্ত পশু আছে।
তো ভারতের পশু এই মুহূর্তে দরকার নেই। সেক্ষেত্রে যেটা হয় সেটি হলো ভারত থেকে অবাধে রুগ্ন গরু, মানে যাকে বলা হয় রোগা এবং কম দামের গরু আসে, চোরা কারবারি হিসেবে চোরাচালানে আসে। এতে করে কি হয়, আমাদের প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হয় এবং এই কুরবানি উপলক্ষে রোগাক্রান্ত গরু আসার ফলে আমাদের দেশে এই যে পশুর শরীরে বহনকারী অনেকগুলো রোগ জীবাণু আমাদের শরীরে চলে আসে। এই গেল একটা ঝুঁকি। 2 নম্বর হলো ভারতীয় গরুর দাম যেহেতু কম, এই জন্য অনেকেই যারা ব্যাপারী তারা এগুলো কিনেন। কিছু কিছু গরু আছে যেগুলো দেখতে আমাদের দেশের মতো, সেইগুলোকে 2 নম্বর মানে বাংলাদেশি গরু বলে চালিয়ে দেয়, এবং সেই জিনিসটি এই বছর তুলনামূলকভাবে অনেক কমে গেছে। সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ কড়াকড়ি, আমরাও আমাদের বিজেপি তারাও কড়াকড়ি হচ্ছে, ফলে অন্যান্য বছরের তুলনায় চোরা পথে ভারতীয় গরু অনেক অনেক কম আসছে। এর বাইরে পশ্চিমবঙ্গের বাজারে যে গরু বিক্রি, সেটার উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে প্রান্তিক যারা খামারি তাদের প্রায় সবাই মানে হিন্দু, তাদের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে। আমরা সামাজিক মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে যে সকল দৃশ্য দেখছি তা হৃদয় বিদারক। ফলে শুভেন্দু যা কিছু করতে চাচ্ছে এটি তার জন্য হিতে বিপরীত হয়ে পড়েছে। এবার সীমান্তে আসি। শুভেন্দু ঘোষণা করেছিল যে পশ্চিমবঙ্গে তিনি ক্ষমতায় এলে পুরো সীমান্ত জুড়ে তিনি কাঁটাতারের বেড়া নির্মাণ করবেন। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তারা তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতেই পারে, তারা করুক, তাতে আমাদের কি আসে যায়, ভালো কথা। এখন শুভেন্দু জয়লাভ করার পর ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে তাদের যে সেনাবাহিনী আছে, আধা সামরিক বাহিনী রয়েছে, তাদের সকলের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য তিনি তোড়জোড় শুরু করেছেন। এবং এটা নিয়ে আমাদের বিজেপির সঙ্গে তাদের বাকযুদ্ধ, হাতাহাতি এবং ক্ষেত্র বিশেষে গুলাগুলি ঘটে যাচ্ছে। এখানে বলে নেওয়া ভালো, বেশ কয়েক দফায় বিএসএফ বেশ কয়েকবার গুলি করেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে এবং বহু সংখ্যক মানুষ, যাকে বলা হয় বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন। এর বাইরে বাংলাদেশকে চাপে ফেলার জন্য বহু সংখ্যক ভারতীয়কে তারা সীমান্তে জড়ো করেছে। হতে পারে তারা অপরাধী বা অন্য কেউ, তাদেরকে বাংলাদেশে পুশিং করার জন্য প্রাণান্ত চেষ্টা তারা চালাচ্ছে। আর এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের যে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা এই প্রথম ঐতিহাসিকভাবে রুখে দাঁড়াচ্ছে। তারা পাল্টা গোলাগুলি করছে, ক্ষেত্র বিশেষে বিতর্কে জড়াচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে হাতাহাতি হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে টানাটানি হচ্ছে। কয়েকটা দৃশ্য দেখলাম যে বাংলাদেশের যে বিজেপি তারা বিএসএফ এর সঙ্গে বিতর্ক করছে, একদম খাঁটি বাংলায় গালাগাল করছে, তুই তুইকারি করে, এই তুই কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর সেই যে পুশব্যাক নিয়ে ভারতীয় যে নাগরিক তাদেরকে নিয়ে বিএসএফ বিজেপি রীতিমতো টানাটানি করছে, হাতাহাতি করছে। ওরা বাংলাদেশে ঢুকাতে চাচ্ছে আর ওরা পা ধরে তাদেরকে, মানে জাস্ট ওরা হয়তো গলা ধাক্কা দিয়ে ঢুকাতে চাচ্ছে আর ওরা সেই চ্যাংগুলা করে আবার ভারতীয় সীমান্তে সেগুলো ফেরত পাঠাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এর ফলে কি হলো, আমরা যারা এই ঘটনা দেখছি, এই প্রথম আমাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের একটা স্বাধীন পতাকা আছে, স্বাধীন দেশ আছে, স্বাধীন সীমান্ত আছে। ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা সাবেক বিডিআর ছিল,
সেটা তাদের সব মহিমায় ফিরে এসেছে। থার্ডলি মনে হচ্ছে বিএসএফ যে দাদাগিরি তারা দেখিয়ে আসছিল গত প্রায় 20-25 বছর ধরে, সেই দাদাগিরি যে জায়গা, সেই জায়গাতে তারা আবার আঘাতপ্রাপ্ত হয়েছে এবং কিছুটা হলেও তারা সংযত হয়েছে। আগামী দিনগুলোতে ভারতের সঙ্গে আমাদের কি হবে উই ডোন্ট নো, কিন্তু যেভাবে এখন বর্ডারে আমাদের সীমান্ত রক্ষীরা রুখে দাঁড়িয়েছে, বর্ডার রক্ষা করার জন্য তারা যেভাবে শক্তি প্রয়োগ করছে, তাতে করে অন্তত আলোচনার টেবিলে একটি সম্মানজনক নিষ্পত্তি হবে বলেই আমি মনে করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।